আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এবার কি দেবো? 11-এর এক্সাম। আমিও মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমিও 11-এর এক্সাম আর কি দিয়েছি, কিন্তু আমাদের সময় ঠিক এইরকমটা ছিল না। আমাদের সময় এরকম এমসিকিউ প্যাটার্ন, এরকম ওএমআর শিটে দেওয়ার ব্যাপার ছিল না। তো আমাদের আগের বছর থেকে আর কি সিলেবাস চেঞ্জ হয়েছে, ওএমআর শিটে আমাদেরকে উত্তর দিতে হয়। সেমিস্টার ওয়াইজ 4টে সেমিস্টার, 11-এর 2টো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার পুরোপুরি ওএমআর শিটের ওপর হবে। এবং এই ওএমআর শিট হচ্ছে পুরো সরকারি চাকরির পরীক্ষা। মানে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে সরকার তোমাকে দেখাতে যায় তোমরা সরকারি চাকরি পরীক্ষা দেবে, তখন যেন অবাক না হও। তাই তোমাদের স্কুলেই একবার তার একটা জিনিস দেখানো হচ্ছে, প্রশিক্ষণ, যাতে তোমরা একদম সেক্ষেত্রে একদম নিজেদেরকে পুরো রেডি রাখতে পারো এবং তোমাদের কাছে যেন মানে অদ্ভুত না লাগে। তাই ফার্স্ট সেমিস্টার আমরা সবাই জানি আমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, আমরা কয়েক মাস ধরে সেটাই পড়লাম, তাই তো আমরা অনেক সেট দিয়েছি, আমরা বুঝে গেছি। এবার পরীক্ষার হলে আমাদের একটা ওএমআর সিট আমাদের সামনে আসবে। এবার ওএমআর সিটটা আমি সঠিকভাবে, একদম সঠিক সহজভাবে কিভাবে ফিল আপ করবো, সহজভাবে তো নয়, যেটা ওরা দেবে সেটা করতে হবে, সেটা কিভাবে কি করতে হবে আমি সুন্দর করে বলবো। এবং আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবে। মন দিয়ে যদি শোনো তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমাকে যখন ওএমআর সিটটা দেবে, তোমাকে স্যারকে অত বারবার জিজ্ঞাসা করতে হবে না, তুমি পাওয়া মাত্রই তুমি সব 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 ফিল আপ করে দিতে পারবে। হ্যাঁ, তো পরীক্ষার হলে গিয়ে তখন কি হবে, তোমার ফিল আপ করা সবার আগে হয়ে যাবে, তোমার কাটাকুটি হবে না, কারণ ওএমআর সিটে কোনো কাটাকুটি করা যাবে না। এই জন্য বাড়ি থেকে একবার বুঝে যাওয়া দরকার, যেটা আজকে তোমাদের আগে আমি বুঝিয়ে দেব, মানে বুঝিয়ে দিতে চলেছি। কোনোভাবে কাটাকুটি হলে ওএমআর সিটটা বাতিল হয়ে যাবে, আর বাতিল মানে তোমার পরীক্ষাটাও বেকার, বাতিল হয়ে গেল। তাহলে পরীক্ষা বেকার হলে হবে, আমরা সারা বছর এত মানে সারা মাস ধরে এত সেট দিলাম কয়েক মাস ধরে। তো সেই জন্য ওএমআর সিট কিভাবে আমরা ফিল আপ করবো তার সঠিক ওয়ে, এবং কিভাবে আমরা পরীক্ষাটা খুব ভালো দিতে পারি, কি তার পদ্ধতি, কি বিষয়, সমস্ত কিছু তোমরা আজকে জানতে চলেছো। ভালো করে মন দিয়ে শুনবে, এবং এটা সরকারি চাকরি পরীক্ষার প্রথম একটা স্টেজ বলতে পারো, যেটার মধ্যে দিয়ে একটা অভিজ্ঞতা হবে আমরা সরকারি চাকরি আগামী দিনে পাবো, তার পরীক্ষা কেমন হতে পারে। আমাদের বই আমরা যেগুলো পড়ছি সেগুলো তার ওএমআর নয়, তাই না? ওএমআর সিট আমরা কি করে ফিল আপ করবো? আচ্ছা, তোমাদেরকে সবার আগে যেটা দেবে, এই যে এইরকম বিষয়টা থাকবে, ওএমআর সিটের এই পার্টটা তোমাদের সামনে থাকবে, এবং এটার ঠিক পেছন পার্টে এই অংশটা থাকবে। তাহলে এটা হচ্ছে প্রথম পেজ, আর এটা হচ্ছে 2 নম্বর পেজ। তোমাদেরকে ওএমআর সিট দেবে, এবং ওএমআর সিটটা একটু লালচে লালচে টাইপের হবে, এই জিনিস সেমই হবে, একটু লালচে লালচে ব্যাপার থাকবে। কিরম কি হতে পারে আমি তোমাদেরকে সেটা বলছি, কারণ আমরা 11-এ কিন্তু ওএমআর সিটে পরীক্ষা দিইনি, কিন্তু আমরা সরকারি চাকরি প্রচুর পরীক্ষা দিয়েছি ঠিক এইরকম ওএমআর সিটে। তো সেই অভিজ্ঞতা, সেই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে বলছি, এবং আমরা জানি 11-এ কিভাবে জিনিসগুলো হবে। ভালো করে দেখো, তাহলে পেছন ফিটে এটা থাকবে, এখানে কি জিনিসটা আছে আমি শর্টে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো, এবং সেই অনুযায়ী তোমরা এই কাজটা করবে। আমরা এইটার আগে সবার আগে 2 নম্বর পার্টটা একটু আগে পড়ে নেবো। পরীক্ষার হলে গিয়ে আর পড়তে হবে না আমাদেরকে, এখন যদি ভালো করে বুঝে নি, পরীক্ষার হলে গিয়ে আমরা তখন টেনশন ফ্রি ভাবে শুধু ভালো মতো পরীক্ষাটা দেবো। টেনশন অনেকের মধ্যে আসবে, দেখে অবাক হয়ে যাবে, কি জিনিস, কোনোদিন তো দিইনি। সেই সময় যেন আমরা পরীক্ষার দিকে ভালো মতো মন দিতে পারি। পরীক্ষার দিকে ওএমআর উত্তরপত্রে পূরণ করার জন্য কেবলমাত্র নীল আর কালো, তাহলে নীল কালো বল পেন ইউজ করতে হবে, মানে মোটা পেন, যেটা তোমাদেরকে আমি এর আগের দিন বলেছি। কেউ এনেছে বল পেন? হ্যাঁ, ওই 10 টাকা দামের যে পেনগুলো থাকলে দাও, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এই পেনগুলো, এই পেন আমাদেরকে কিনতে হবে। হ্যাঁ, এই যে মোটা বল পেন বলে এগুলোকে, এই পেন দিয়ে আমরা গোল করব, গোল, তাই তো? এই যে জিনিসগুলো আমরা গোল করব। সরু পেন, 2 টাকা দামের পেন, 3 টাকা দামের পেনে কেন করব না, কারণ ওখানে তোমাকে অনেকক্ষণ ধরে ঘষতে হবে। তোমার উত্তর রেডি, কিন্তু তুমি ঘষেই যাচ্ছ ফিল আপ না হওয়া পর্যন্ত, তাহলে তোমার সময় নষ্ট হবে। তাই মোটা কালো কালির বল পেন নেবো আমরা, নীল কালি ইউজ করবো না, কালো কালি করবো। ওরা বলে যে কালো বা নীল যে কোনো একটা করতে পারো, আমরা কালো কালিটাই ব্যবহার করবো, কালো কালিতে বেশি ফোটে জিনিসটা, ঠিক আছে, বেশি ব্রাইট লাগে। তাহলে এরকম একটা আমরা পেন কিনে নেবো সবাই, তাই তো? এটা দিয়ে আমরা ফিল আপ করবো, ধরো। আচ্ছা, তাহলে প্রথম জিনিসটা আমি বুঝে গেছি, আমাদের একটা ভালো পেন চাই সবার আগে, এটা হচ্ছে প্রথম অস্ত্র। 2 নম্বর কি বলছে দেখো, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 নম্বর এবং 9 সবকটি পূরণ করতে হবে। সেটা কি জিনিস? এই দেখো নাম্বারিং করা রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ঠিক আছে? তাহলে 1 থেকে 6 আমরা পূরণ করবো, আর 9 নম্বর, এই যে 9 নম্বর, এই যে কটা লাইট দিলাম, রাইট চিহ্ন দিলাম, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাজ। আর এই দুটো আমরা করব না, 7 নম্বর আর 8 নম্বর। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা বুঝে গেলাম ওএমআর সিট পাবো আমরা এই দুটো বক্স ছাড়া বাদ বাকি সমস্তটাই ফিল আপ করবো।
এবং এই কটা ফিল আপ হয়ে গেলে তারপর আমাদের মেন এই পার্টটায় চলে আসবো, তারপর আমাদের এইটুকু কাজ। কিন্তু তুমি এইটুকু ভালো করে করলে, কিন্তু এইটুকু গন্ডগোল করলে তাহলে তোমার এইটুকু ভালো করে করাটা বেকার হয়ে গেল, তোমার ওই মার্কশিটটা গ্রাহ্য হবে না। তো এইখানে আমরা কি কি লিখবো? প্রথম রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, তাই তো? তোমাদের একটা 10 সংখ্যার বা 10 অঙ্কের একটা রেজিস্ট্রেশন নম্বর দেবে। হ্যাঁ, আমরা সেই নম্বরটা এখানে ফিল আপ করবো। যেমন যদি হয় 3 4 5 6 8 9 2 1 0 5, এরকম ধরো আমার রেজিস্ট্রেশন নম্বর। হ্যাঁ, 10টা একটা মানে 10টা অঙ্কের নম্বর, আমরা সেই নম্বরগুলো এখানটা সবার আগে লিখবো। হ্যাঁ, সবার আগে সেই নাম্বারটা আমরা প্রত্যেকটা 3-এর জায়গায় কিন্তু 3 আর 4 একসাথে বসাবো না, তাই তো? 3টাকে 4-এর জায়গায় বসাবো না, এই সমস্ত মূর্খামি করবো না। করবো আমরা তো 11-এ পড়ি, আমরা দেখেই বুঝতে পারছি প্রত্যেকটা ঘরে একটা করে নাম্বার বসবে এবং প্রথমটা প্রথমে বসবে, তারপরটা তারপরে এইটুকু সবাই বুঝতে পেরেছে? এটুকুতে ভুল হবে কারোর? হবে না। আচ্ছা, তারপরের কাজ কি? এবার এই যে এখানে আমি 3 লিখেছি, 3 খুঁজবো এই লাইনে 3 কোথায়? কোথায় 3? এই যে 3, এই যে 3কে আমি ফিল আপ করে দেবো। এই যে ফিল আপ করতে গিয়ে আমাদের দাগ বেরিয়ে গেল, হবে না, এটা করলে ঘটবে না। খুব ধীরে ধীরে পুরো গোল্লাটার বাইরে দাগ গেলে হবে না, আবার একটুখানি ফোঁটা দিয়ে ছাড়লে হবে না, পুরোপুরি এটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছে সবাই? আচ্ছা, তারপরে কি আছে? 4, পরের লাইনে দেখো 4 কোথায় আছে, এই যে 4। আমি এখানে সুন্দর গোল করতে পারছি না, তার কারণ আমি আমার হাতটাকে এখানে রাখতে পারছি না। তোমরা তো খাতায় হাতটা রাখবে, তাহলে তোমাদের এটা ঠিকঠাক চলবে। আমায় কি করতে হচ্ছে? আমাকে এরকম আমার পুরো বডিটা কাঁপছে বলে গোল হচ্ছে না। তো পুরোটা আমরা ফিল আপ করবো, বাইরে যেন না বেরোয়। তারপরে কি আছে? 5 5। কি সুন্দর মজার গেম লাগছে না? হ্যাঁ, গেম খেলবো আমরা, প্রথমে 1-2 মিনিট গেম খেলবো। এই ফিল আপটা বারবার বলছি যেন একদম যেন এই গোলের বাইরে যেন না যায়, গোলের মধ্যে যেন ফিল আপটা হয়। একটাতেও যদি ভুল হয় গন্ডগোল হয়ে যাবে। তাই সময় নিয়ে ধীরে ধীরে, দেখা গেল তুমি একের জায়গায় তুমি ঘাবড়ে গিয়ে 3 করে দিলে, তারপর তুমি ভাবছি কি করবো এমা 3ই কি করি, আমি কি করি? তখন ম্যাম 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 আমি তখন ম্যাম এমন একটা ঝাড়ি দেবে না, তোমার সব পড়া ভুলে যাবে। তখন ম্যাম ক্যাই মাই করবে, করবে না? তখন তুমি যা বাড়ি থেকে পড়ে এসছো সব, তখন মাথায় টেনশন হবে, মা আমি যে পড়ে আসছি করছি, মাঝে মধ্যে ডাউট হবে আমার তো এই জায়গাটা ভুল হয়েছে, আমার ওখানটা ভুল হয়েছে, আমারটা বাতিল হয়ে যাবে নাকি। এইটা করে খুব ধীরে ধীরে একদম ভালো করে দেখবো জিরো কোথায় আছে, জিরোর দিকে আঙুলটা দেবো, পেনটা দেবো, দিয়ে ভাববো ভালো করে, দিয়ে জিরো দেবো। এক দেখবো, একের জায়গায় যাবো, যেটা বলবে সেটা। এটা সবাই বুঝতে পেরেছে তো? তাই খুব ধীরে ধীরে করতে হবে। আমরা এখানে রোল নাম্বার গুলো বসাবো, রোল এখানে নাম্বার বসাবো, দিয়ে সেই নাম্বারিং গুলো বসাবো, তাই তো? যদি এখানে থাকে 2 তাহলে এখানে 2-এ বসাবো, যদি এখানে 4 থাকে তাহলে 4-এ বসাবো। আমি অনেক সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি, রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের, রাজ্য সরকার অনেক দিয়েছি, তো আমার এই জিনিসটা হবে না। কিন্তু আমি যখন প্রথম দিকে দিতাম তখন আমাকে তো কেউ এরকম বলতো না, যে আমরা গেলাম ওখানে ইনভিজিলেটর এরকম বলছে শুনে নাও সবাই এখানে এটা এরকম গোল করবে, দুবার জিজ্ঞাসা করা যেত না। পরীক্ষা হলে একটা কাঁপুনি থাকে না, তো আমাদের জন্য আর কাউকে জিজ্ঞাসা না করতে, আমরা জিনিসটা বাড়ি থেকেই তো দেখে যাচ্ছি। হ্যাঁ, তো রোল নাম্বার আমরা এভাবে বসাতে পারবো, একই পদ্ধতি। আচ্ছা, তারপরে বুকলেট, কি বলে, কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার। এখানে তোমাদের প্রশ্নপত্রের মধ্যে একটা সিরিজ নম্বর দেবে, মানে তোমার হয়তো প্রশ্নপত্র পাশের জন্য একটা সেম হবে না, তোমার পাশে একজন আর একটা একটা সিরিজের দিল, এখানে আর একটা সিরিজ, মানে তোমার পাশের জন, মানে 1 নম্বরে যে প্রশ্নটা তোমার আছে ওর 1 নম্বরে সেই প্রশ্নটা থাকবে না, ওর হয়তো 5 নম্বরে সেই প্রশ্নটা আছে। আবার তোমার সামনের জনের সেই প্রশ্নটা আবার দেখা গেলো 10 নম্বরে আছে, তোমার পেছনের জনের সেটা আবার দেখা গেলো 15 নম্বরে রয়েছে। তো আমি এরকম ভাবে, কারণ এমসিকিউ টোকা তো খুব সহজ, এই স্যার ওদিকে 1 থেকে 100 পর্যন্ত দিয়ে দিলাম, ABCD করে দিয়ে দিলাম, পাশে এই করে না হয়ে গেল, ওটা করা যাবে না। রাজ্য সরকারি চাকরি পরীক্ষাগুলোতে এরকম 4টে বুকলেট বানানো হয়, মানে একই প্রশ্ন একই থাকছে, শুধু নম্বরগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়, যাতে তুমি যদি বলো 3 নম্বরেরটা কি রে, হবে না, তোমায় কি করতে, প্রশ্নটা বলতে হবে। এই মানে রাজা কবে হয়েছিল রে, দিয়ে ও আবার তার প্রশ্ন খুঁজে কোথায় যেন আমি প্রশ্নটা দেখেছিলাম, ওই বলতে গিয়ে একটু স্যার বা ম্যাডাম একটু ঝাড়িয়ে খেয়ে নেবে, কারণ ওটাতে সময় যাচ্ছে তো। একজন তোমার সামনে, তোমার পেছনে, তোমার বাঁদিকে, এই 3জনকেই তো তুমি মেনলি পেতে পারো, তাহলে এই 3জনের আলাদা হবে আর তোমারটাও আলাদা হবে, ব্যাস। এবার ওই বেঞ্চের কোনায় তোমার মিলে যেতে পারে, ঠিক আছে? তো তখন অনেক দূরে গিয়ে কি রে বাবা ওটা কি হবে বল, তখন স্যার ম্যাডামের একটু ঝাড়ি খেতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন বুকলেট সেট, এই 4টে সেট, ওই যে বলছিলাম না 4টে সেট থাকে, 4 ধরনের সেট থাকতে পারে। কেউ ডাব্লু পেলো, কেউ এক্স পেলো, কেউ ওয়াই পেলো, কেউ জেড পেলো।
ওটা ABCD হতে পারে, ABCD নাম্বারিং এ করে দিল, এখানে XYZ দিয়ে করা হলো। তো তোমার যদি তোমাকে যে প্রশ্নটা দিল সেই প্রশ্নটা যদি W থাকে তাহলে তুমি ডাব্লুর ঘরে গোল করবা। হ্যাঁ, আর কি করবা, এই ডাব্লুটা এখানে লিখে দেবা, ব্যাস। এবার সাবজেক্ট কোড, এখানে একটা কোড দেবে, একটা কোড দিল। এবার এই কোডটা সংখ্যায় হবে না, সংখ্যায় হবে না, তোমাকে দেখে নিতে হবে কোড কি পড়ছে, তোমার যে কোড হবে তোমাকে সেই ঘরে সেই কোড নম্বরটা বসাতে হবে। দেখা গেল কিছু একটা দিয়ে দিল, সেই অনুযায়ী তুমি সেটা সেখানে বসাবে এবং সেই ঘরগুলো ফিল আপ করবে। এখানে ফুল সিগনেচার অফ দা ক্যান্ডিডেট, আমরা একটা সিগনেচার করে দেবো এখানে। এখানে কিন্তু সিগনেচার নিজের নাম নয় যে এরকম বড় বড় অক্ষরে নিজের নাম লিখলাম, আমরা নর্মাল হ্যান্ডরাইটিং এ যেটা সিগনেচার বললে যেটা করি ওই রকম ভাবে করবো। সিগনেচারে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের, হয় না? ওই বড় হাতের সব করবো না কিন্তু। হ্যাঁ, যেমন আমি যদি সিগনেচার করি আমি এভাবে লিখবো, এভাবে লিখবো, এটা হচ্ছে আমার মানে ফুল সিগনেচার যেটাকে আমি বলতে পারি। আর যদি আমার শর্ট সিগনেচার বলে তাহলে আমি হয়তো এরকম ভাবে লিখবো। তো এইসব এখানে লেখা যাবে না, তুমি এখন অফিসিয়ালি কেউ হও নিজের একটা শর্ট সিগনেচার করে দিয়ে আসবে। তো ঠিক আছে, ওইটা অনেকে করতে পারে, তো এইটা করা যাবে না, তোমার নামটা এরকম ভাবে পুরোভাবে লিখবে। তারপরে এই দুটোর কোনো কিছু করবেই না, যদি ভুল করে দেখা গেল এইটা চলে আসলো এইখানে, হয়ে গেল গন্ডগোল। তোমার মানে কি বলে, টিচাররা কিন্তু একদম কটমট করে তোমাকে ধরবে আর কি। তারপর আর কি এখানে যে কোড নম্বর এটাও আমরা বসাবো না, এগুলো এই দুটো হচ্ছে যে তোমার চেক করবে ওই মার্কশিটটা তার কাজ। তারপরে সাবজেক্ট, তুমি যে সাবজেক্ট পরীক্ষা দেবে সেই সাবজেক্টের নামটা লিখতে হবে। হ্যাঁ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের নামটা লিখে দেবো। তোমাদের প্রশ্নপত্রের ওপরেই দেখবে যে সাবজেক্টের নাম রয়েছে, ওটা দেখে দেখে ওই নামটা দেখে দেখে লিখে দেবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যত্ন সহকারে বৃত্তগুলো পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে। এটা কিন্তু ওরা লিখে দিয়েছে, তুমি যদি কখনো অর্ধেক এরকম করে ভরাট করো বা এরকম ব্যাখ্যা করো তখন কিন্তু ওরা বকবে। কেন বকবে? বলবে তোমাদের তো ওই মার্কশিটের পেছনেই লিখে দেওয়া আছে, পড়নি? মানে কি লেখা আছে ওখানে, কি লেখা আছে? গাঢ় ভরাট করতে হবে, পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, বাইরে গেলে হবে না। কোনরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই, এই 4টা জিনিস করা যাবে না। তোমার পূজার করার পর মনে হলো না না এটা হবে না, এটা হবে না, বি করে বি বি হবে না, সি হবে, এটা তাহলে কেটে দিই, করা যাবে না, এটা পুরোটা বাতিল হয়ে গেল, তোমার পুরোটাই বাতিল হয়ে গেল। তাই সবার আগে আমি তোমাদের যেটা বলেছিলাম, আমরা কি করব, আগে প্রশ্নপত্রটাকে সলভ করব। প্রশ্নপত্রে আমরা রুল দিয়ে মানে পেন দিয়ে যেটা করব, ওখানে ওখানে দাগাদাগি যা খুশি তাই করতে পারি, কাটা যাবে না। ওভার রাইটিং মানে আমি আবার এটার মানে এটা কেটেছি তো আবার দেখা গেল না এটাই হবে, আবার এটাকে এরকম করছি, এসব করাই যাবে না, ওগুলো বাতিল। মোছার অনুমতি নেই, কোনো দেখা গেল আমি কোনো একটা রাবার আবিষ্কার করেছি পেনের কালি মোছার, ওটা দিয়ে ঘষলাম, ওই মাসিতে চোখলা উঠে গেল, ওইসব করা যাবে না। প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপ করা যাবে। অনেক হবে না এই কোনটা কনফিউশন বুঝতে, দুটোই দিই কোনো একটা ঠিক হয়ে যাবে, ওইসব করা যাবে না, তাহলে তো 4টেই সবাই দিয়ে আসতো, কোনো না কোনো একটা উত্তর হবে। তো একটাই তোমাকে নেওয়া হবে, কারণ নর্মালি ওএমআর সিট কি করা হয়, মেশিনে চেক করা হয়, মেশিনে, মানুষ চেক করে না। তো সেখানে মেশিন দেখবে যেখানে কালিটা বেশি ডিপ সেটাই, মেশিন যখন দেখবে দুখানার মধ্যে কালি রয়েছে মেশিন তখন মাথা খারাপ হয়ে যেতে পারে, মেশিন তখন বলবে এটা আমি দেখবোই না। দেখো এই 3টে হচ্ছে ভুল, এই কটা হচ্ছে ভুল, এইটা হচ্ছে ঠিক। কেন এটা ঠিক? এটা দিয়ে দেখেছো, তোমার তোমার মনে হয় যে অপশন বি ঠিক, তুমি অপশন বি কে ঠিক এইরকম ভাবে গোল করতে হবে। এবার স্যার আমার তো এটা তো কম্পিউটার গোল করেছে, আমি এরকম করে 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 এরকম করলাম, হ্যাঁ এটাও ঠিক। এখন তুমি যদি ভাবো এরকমই কপি করতে হয় পুরো, যাচ্ছে না, দিয়ে দেখবে একটা আমার করতে গিয়ে হয়ে গেল, ওইটাও করা যাবে না। অত নিখুঁত দরকার নেই যে আমাকে পুরো এইটার মধ্যে ডিটো কপি করতে হবে, বুঝতে পেরেছি আমরা। তো আমরা এরকম করার চেষ্টা করব, মানে এমন না যে এরকম হয়ে যাবে, এরকম করব না, অথবা একটু টোকা দিয়ে চলে আসলে এরকম করব না, আমরা এইরকম করার চেষ্টা করব। আচ্ছা, কখনো এরকম করা যাবে না, এই মাঝখানে একটুখানি গোল করলাম, ঠিক আছে, এটাও করা যাবে না, তাই এটা ভুল। ঠিক আছে, কখনো দেখা গেলো অপশনে আমি গোল ফোল না করে রাইট দিয়ে দিলাম, রাইট দিয়ে দিলাম, আমার মনে হলো এইটা ঠিক আমি রাইট দিয়ে দিলাম, নেবেই না, তোমার এটা সব কাটা হয়ে গেল, কিন্তু তুমি উত্তর জেনেও কিন্তু তোমার ভুল হয়ে গেল। আর অনেক সময় এটাও অনেকে করে, যেরকম কাটা চিহ্ন দিয়ে দিলাম, মানে 4টের মধ্যে আমার মনে হচ্ছে এই অপশনটা ঠিক, তাহলে এই অপশনটাকে কাটা দিয়ে চিহ্নিত করে দিই যে এটাই আমার উত্তর, তাহলে কাটা দিলেও হবে না, রাইট দিলেও হবে না। আর কি আছে, এই যে গোলের মাঝখানটা তুমি একটু গোল করেছো, তোমার এই চারিদিকটা স্পর্শ করেনি, হবে না, বুঝতে পারছো, এই যে গোলের আমরা এই জায়গাটা একটু করে রেখেছি, এটা করলেও হবে না, আমাদেরকে এই সারফেসটাকে টাচ করতে হবে পুরোটা। এবং এই সারফেস টাচ করতে গেলে যে মোটা বল পেন লাগবে, যেটা আমি বলছিলাম।
আর একটা কি এই দুখানায় আমি গোল করে দিলাম, একদম ভালো মতো ভাবে করলাম। এবার আমি একদম দক্ষ হয়ে গেছি, দুখানাই সুন্দর ইয়ে করবো, দেখি এবার কে বকে। তো দুখানা যেহেতু আমি করেছি, এটাও হবে না, তাহলে একমাত্র এটাই ঠিক। আচ্ছা, এবার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর বাতিল যাবে না। এটাই আমাদের মজাদার জিনিস। চাকরি পরীক্ষায় এইখানেই আলাদা। তুমি একটা ঠিক করবা, নম্বর পেলা। তুমি 3খানা ভুল করলে তো ওই একটাটাও বাতিল চলে যাবে। ঠিক আছে, তোমার 4টে প্রশ্ন দিয়েছে, তুমি প্রথমটা পারলে, বাকি 3টে ভুল করেছে, তোমার 0 হয়ে গেল। কিন্তু এইখানে সেটা হবে না, এইখানে সেটা হবে না। তো এখানে মজা মজা মজা, কোনোটাই আমরা ছাড়বো না, সব করে আসবো, পারি বা না পারি সব করে আসবো। তো সেক্ষেত্রে আমি বলবো আমার মাথায় যেটা খেলে আর কি, যেটা আমি নর্মালি ফিল করি পরীক্ষা দিতে গিয়ে, যে যখন 4টে অপশন দেখবো, তখন দেখা গেল কোনো একটা 11 নম্বর প্রশ্নটা আসলো, আমি বুঝতে পারছি না 4টের মধ্যে কোনটা উত্তর হবে। হ্যাঁ, কিন্তু কোনটা হবে না আমি বুঝতে পারছি, মানে এই অপশনটা এমন একটা অপশন দিয়েছে যেটা হতেই পারে না। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু উত্তর কোনটা বুঝতে পারছি না। যেটা হবে না সেটাকে সবার আগে আমি এলিমিনেট করব। বাকি 3টের মধ্যে আমি একটা বুঝতে পারছি, মনে হয় এটা হবে না, সেটাকে আমি এলিমিনেট করবো। মানে এখানে কাটাকুটি নয়, আমি আমার ওই প্রশ্নপত্রে কেটে কেটে এলিমিনেট করবো। লাস্টে পড়ে রইলো এই দুটোর মধ্যে একটা, কোনটা হবে আমি বুঝতে পারছি না। তখন আমি চেষ্টা করব দুটোর মধ্যে একটা যদি বুঝতে পারি ভালো, না বুঝতে পারলে অপশন বিটাকে আমি ঠিক করে দিয়ে আসবো। অপশন বিতে উত্তর পাওয়ার চান্স বেশি থাকে। নর্মালি প্রমাণিত নয়, 100% ঠিক নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আর যদি বি না থাকে, সি আর ডি এর মধ্যে যদি হয়, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে সি কে করার, অথবা সেখানে তোমাকে একটা চ্যানগুলি কি ম্যানগুলি করতে হবে। ঠিক আছে, যেটা হবে সেটাকে করে দিতে হবে। এইভাবে আমরা করতে পারি এটা যখন কোনো অচেনা প্রশ্নের ক্ষেত্রে, কারণ আমরা কোনো প্রশ্ন ছাড়বো না। তো আমি এই জিনিসটা সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে সাজেশন দেবো না, কারণ ওখানে তুমি যেটা পারবা না বাবা ছেড়েই আসো, কারণ নম্বর তোমার কেটে যাবে, নাম্বার কেটে যাবে। 6 নম্বর, খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকায় প্রদত্ত স্থানেই করতে হবে। হ্যাঁ, এবার এই মানেটা এই জন্য আমি বলবো, আমি এই জন্যই তো আমাদের ক্লাস করানো, কারণ ওখানে গিয়ে তুমি যদি এইটা পড়ে এবার ম্যাম ম্যাম খসড়া কার্য কি এটা, ওইসব যেন আমরা পরীক্ষা হলে না করি। পরীক্ষা হলে আমি যত লোকের সাথে কথা কম বলবো তত আমার জন্য ভালো। আমার প্রয়োজন ছাড়া আমি কোনো স্যার ম্যাডামের সাথে কথা বলবো না, প্রয়োজন ছাড়া কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলবো না, যতক্ষণ না আমার পরীক্ষাটা শেষ হচ্ছে। আমার মাইন্ডে থাকবে আমি সঠিকভাবে কি করে করতে পারি। কারোর সাথে তুমি কথা বললেই সে কিন্তু কোনো রকম ভাবে ব্যাকা কথা বললেই তোমার আবার সেই কথাটা নিয়ে গবেষণা করতে ইচ্ছা করবে। তখন মনের মধ্যে চলে আমার কেন বললো এটা, আমি কি করেছি, এই সব মনে চলা যাবে না। তোমার মনটা যত ব্ল্যাঙ্ক হবে তত তোমার পরীক্ষা ভালো হবে। রাতে চাই সঠিক ঘুম এবং মনে চাই শান্তি, তাহলে হবে পরীক্ষা ফাটাফাটি। তাহলে খসড়া মানে রাফ যেটাকে বলে। হ্যাঁ, আমাদের ওএমআর সিটের মধ্যে আমি যদি এখন অমিত এখানে রাফ করে দিল, কি যেন হবে, কি যেন এটা এটা এইসব এখানে কিছু করা যাবে না, এটাকে কিছু করা যাবে না। তোমার প্রশ্নপত্র যেটা দিয়েছে না, এই প্রশ্নপত্রটা তুমি বাড়ি নিয়ে যেতে পারবে, এটা তুমি নিতে পারবে না। তাহলে এইখানে তুমি যা খুশি তাই করো, কোনো প্রকারের ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা কি করবো, ভাঁজ করে দিলাম, বাথরুমে যাবো, টয়লেটে যাবো, কেউ যদি দেখে ফেলে না, ও 4টে ভাঁজ করে রেখে দিলাম, ঠিক আছে। তখন 4 ভাঁজ চর খেয়ে যেতে পারি আমরা। তো ওটা করা যাবে না, ওটা কোনো রকম ভাঁজ কুচকানো কিচ্ছু করা যাবে না, ওটাকে একদম প্লেন নর্মাল সোজা যেমন আছে তেমন। কারণ যদি কম্পিউটারে চেক করা হয় পুরোটাকে সোজা ভাবে ঢোকানো হবে, আর কুচকে ফুচকে গেলে ওটা মেশিনে ঢুকবে না। ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা যাবে না, দাগ দাগ দেওয়া যাবে না, এখানে কোনো রকম দাগ ফাগ কিচ্ছু না, যেটুকু জাস্ট এক্সাক্ট ওইটুকু জিনিস। ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। মানে অনেকে পরীক্ষা দিয়ে বললে প্রশ্নপত্র নিতে পারবা, বুঝতেই পারছে না প্রশ্ন কোনটা, ওএমআর সিটটা পকেটে নিল, প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে চলে গেল। আবার এই আমি কি, স্যার তো দেখতেই পাইনি, বেরিয়ে চলেছে, কি মজা কি মজা কি মজা। এটা যদি নিয়ে তুমি বাড়ি চলে আসো, হয়ে গেল গৌরী বল। ঠিক আছে, তোমাকে টিচার হতে তেলাবে না, তুমি যাও নিয়ে চলে যাও, কি আছে। তুমি বাইরে গিয়ে সবাইকে দেখো, এই দেখো প্রশ্ন এসছে, তোমার নম্বর দেখবে 0। তো এটা কোনোভাবে যেন আমার সাথে বাড়িতে না চলে আসে। হ্যাঁ, ভুল করে দেখা গেল প্রশ্নের জায়গায় এটা ভুল করে নিয়ে আসলাম আর প্রশ্নটাকে দিয়ে দিলাম ওখানে জমা। হ্যাঁ, এটা করা যাবে না, তাহলে ওটা ইনভিজিলেটরের কাছে এটাকে তোমাকে দিয়ে আসতে হবে। এই যে মান্য না করলে তোমার কি মূল্যায়ন করা হবে না, মানে তোমার খাতা চেক করা হবে না। তুমি যদি এগুলো ঠিকঠাক করে না মেনটেন করো, তুমি যদি এগুলো সব ফিল না করো, শুধু রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখলে, আগেগুলো করলে না, তোমার এটা মূল্যায়নই করা হবে না। এই যে কালকে আমরা যাদেরকে মানে বকা টকা দিলাম, এই ছেলেপেলেগুলো, ওরা ওই মার চোখেই দেখেনি কোনোদিন, ওরা যা খুশি তাই স্কুলে গিয়ে করতে পারে, বুঝবেই না ওরা কিছু। তো ওই জিনিসটা তো আমরা করলে হবে না, তাই না? ওরকম তো থাকবে, ওরকম না থাকলে আমরা কি করে লাইফে অগ্রগতি করব? খারাপ থাকলেই তো ভালোর গুরুত্ব, খারাপ যদি সবাই যদি ভালো হয় তাহলে ভালোকে কে চিনবে। যেটা পারলাম না সেটা পরে করবো, অসুবিধা নেই।
কিন্তু রিভাইসে সব করে দিয়ে আসবো। তাই আমি সবার আগে আমার ওইটাই সাজেশন, প্রশ্নপত্রে সবার আগে আমরা উত্তর, যতক্ষণ না প্রশ্নপত্র আমার 100% সলভ হচ্ছে আমরা ততক্ষণ এখানে যাব না। দেখা গেলো 4-5টা প্রশ্ন আমি পারছি না একদম, তাহলে ওই 4-5টা প্রশ্ন থাক, বাকিগুলো তো পেরেছি, ওইগুলো আমি ওই মাসে ফিল আপ করি, তারপরে বাকি 4-5টা প্রশ্ন ডাইরেক্ট আমি তখন এখানে করে দেবো একটু বুঝে বুঝে। এই নামটা লেখার সময় তোমার সমস্যা হতে পারে, তখন দরকার হলে স্যার বা ম্যাডাম জিজ্ঞাসা করতে হবে না, ওরা নর্মালি কি করে এটা নিয়ে এসে এরকম করে বুঝিয়ে দেয়। তোমরা তো বুঝে গেছো আমি কি বুঝে, যারা বুঝে রয়েছে না তাদেরকে কেউ কিছু বোঝালে তারা তাড়াতাড়ি বুঝতে পারে। আমরা তো এখান থেকে সব বুঝে গেছি, এবার যখন স্যার বা ম্যাম বোঝাবে জিনিসগুলো তোমাকে প্রথমে বলে দেবে এখানে এটা করবা এখানে এটা করবা, এবং সেটা তারা ফাটফাট করে বলবে, তখন আমরা তাদেরটা শুনবো। এমন না যে আমরা জানি মানে ধর শুনবোই না, স্যার বলেছে আমি করতে না, স্যার বলেছে আমি শিক্ষিত হয়েছি, এবার আমাকে আরো উচ্চ শিক্ষিত হতে হবে, তার জন্য কি করব, আমাকে স্যার বা ম্যাম বলছে আমি সেটা একবার মন দিয়ে শুনবো, ব্যাস। তখন ওই স্যার ম্যামেরটা বাকিরা 10 বারে বুঝবে, তোমরা একবারে বুঝবে, যেহেতু আমরা বাড়িতে হোমওয়ার্ক করে এসেছি। এটাই আমাদের সাথে তাদের পার্থক্য হবে। পরীক্ষা সবাই মাথা ঠান্ডা করে দেবে, এবং পরীক্ষার আগের দিন সবার আগে রাতে ঘুমটা যেন সবার খুব ভালো হয়, ঘুমটা খুব দরকার, যেটা আমি বারবার বলি, রাতে আগের দিন দরকার হলে বেশি ঘুমাবো। আমাদের পুরনো প্রাচীন আমলের আমাদের দাদু ঠাকুমারা যেটা বলতো, পরীক্ষা না তোর কালকে, তুই ঘুমাচ্ছিস মানে পর, সারা রাত পড়বি আজকে, ওইসব আমরা করব না। আমরা কি করব, পরীক্ষার আগের দিন বেশি ঘুমাবো, বোঝা গেল? 8 ঘন্টা যদি ঘুমাতে পারি বেশি ভালো, যত ভালো ঘুম হবে তত মাইন্ড ভালো ফুল রিচার্জ হবে, মাইন্ড ফুল রিচার্জ হলে পরীক্ষা ভালো হবে। একটা প্রশ্নের 4টে উত্তরের 4টে ডট দিয়ে পুরো প্রশ্নটা বাতিল? হ্যাঁ, একটাই শুধু ইয়ে করা যাবে, শুধু প্রশ্নটা বাতিল নাকি ওই প্রশ্নটা বাতিল না, ওএমআর সিট কেন বাতিল? আমি 11 নম্বরের সাথে আমি সূর্যপ্রগিরি কাণ্ড করলাম, তাহলে 11 নম্বরটা বাতিল হয়ে যাবে, পুরো বাতিল থোড়ি হয়। এরকম কতজন গন্ডগোল করবে, তোরা দেখবি স্কুলে পরীক্ষা দিতে যাবি তো, কতজন কত কিছু বুঝতে পারবে না, কত চেঁচামেচি ঘরের মধ্যে হবে, আমরা কিন্তু তাদের কারোর দিকে কান মাথা নাক দেব না। ওই সময় আমরা সেলফিশ হব, আমাদের কাউকে প্রয়োজন নেই, আমাদের কাউকে প্রয়োজন নেই, কারোর আমাকেও প্রয়োজন নেই। আমি সিঙ্গেল পার্সন, আমি যতক্ষণ না পরীক্ষা দিচ্ছি ততক্ষণ কেউ নেই আমার সাথে, আমার কাউকে লাগবে না। এমসিকিউ এর জন্য আমার কাউকে লাগে, আর যদি তাও লাগে আমাকে 4-5টা বছর লাগতে পারে, ঠিক আছে, লাস্টের জন্য অপেক্ষা করবো, একদম শেষে। কেউ যদি জিজ্ঞাসা করে যে এটা কি হবে বলতো, আমি এখন করছি, তোকে লাস্টে বলবো, হ্যাঁ লাস্টে বলবো, আমি একটু করে নিই, আমার হয়নি অনেক কিছু, বলা বলি নেওয়া নেওয়া সব লাস্টে, সব লাস্টে। প্রথমে তুমি যেটা পারো সেটা তুমি দাগিয়ে দাগিয়ে আগে করে ফেলো, লাস্টে 4-5টার জন্য যদি আদান প্রদান করতে হয়, যে তুমি দুটো বললো আমি দুটো বলবো, সেগুলো সব লাস্টে, তুমি আমি খেল সব লাস্টে, ঠিক আছে? তখন বলতে পারে যে বলবে দাঁড়া আমি আগে করে নিই, তুইও কর, যেগুলো পারবি না লাস্টে দেখছি, আমি যদি পারি তোকে বলবো, তুই বললে, কিন্তু প্রথমে একদমই নয়, ঠান্ডা মাথায় সঠিকভাবে করতে হবে। এতে 40-এ 40 পাওয়া যায়, হ্যাঁ 40 নম্বরে যদি বড় প্রশ্ন হতো 40-এ 40 পাওয়া যেত না। সেকেন্ড সেমিস্টারে যেমন সেটা খুব টাফ, তাই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 11-এর রেজাল্ট, তাই না? তো ফার্স্ট সেমিস্টারে আমি যত বেশি নম্বর পাবো, আমার নম্বরটা যদি 36, 37, 38, 39 হয়, তাহলে সেকেন্ড সেমিস্টারে আমি 20 বা 25 পেলেই আমার নম্বরটা অনেক বেশি হয়ে যাবে, কারণ সেখানে তো 40 নম্বরে পরীক্ষা হবে এবং বড় কোশ্চেন থাকবে সেখানে, সেখানে তুমি 40-এ 40 পাবে না, পেতেও পারো কয়েকজন, না পাওয়ার চান্সটা বেশি, সেখানে তুমি খুব ভালো পরীক্ষা দিলে 35-36 পাবে, তাই না? তাহলে ওভারঅল নম্বরটা ভালো করার জন্য আমাদের ফার্স্ট সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করতে হবে। ফার্স্ট সেমিস্টার সবার ভালো হবে? ঠিক আছে।